আসসালামু আলাইকুম। এইচএসসি 25 কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় যতগুলো কবিতা আছে সেই কবিতাগুলোকে আমরা এই ভিডিওতে মাত্র 10-15 মিনিটের ভিতরে সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। একদম কয়েক কথার মাধ্যমে ব্যাখ্যা করব যাতে তোমরা এই কবিতার থেকে আসা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারো বা প্রশ্ন ধরতে পারো। আমরা জাস্ট সেই চেষ্টাটাই করব। এর আগে কিন্তু প্রত্যেকটা কবিতার ক্লাস কিন্তু লাইন বাই লাইন আমাদের চ্যানেলে ব্যাখ্যা করা আছে। কবিতার যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তু কিন্তু আমাদের চ্যানেলে সহজভাবে ব্যাখ্যা করা আছে। চাইলে সেইখান থেকে বিস্তারিত ক্লাস দেখতে পারো, বাট পরীক্ষার আগের রাতে সেই কাজটা তোমাদের করার দরকার নাই। তোমাদের যখন পড়তে পড়তে একটা ক্লান্তি চলে আসবে, যখন আর পড়তে মন চাইবে না, তখন তোমরা আমার এই ভিডিওটাকে মাথার পাশে মিডিয়াম সাউন্ডে চালায় রাখবা। চালায় রাখলে হবে কি, প্রত্যেকটা কবিতা তোমাদের আগে থেকে পড়া আছে, প্রস্তুতিও ভালো, তারপরও যখন চালায় রাখবা তখন মাথার কাছে যখন এই কবিতার ব্যাখ্যাগুলো আস্তে আস্তে বাজবে তখন তোমাদের প্রস্তুতিটা আরো বেশি সুন্দর হবে। তো আমরা কিন্তু লাইন বাই লাইন ব্যাখ্যা করবো না, আমরা লাইন বাই লাইন আমাদের আগেই ব্যাখ্যা করা আছে। আমরা জাস্ট কবিতার মূল বিষয়বস্তু কি সেই বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। জাস্ট 1-2 মিনিটের ভিতরে একটা কবিতা আমরা শেষ করব। দেখো, প্রথমে আমরা শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা নিয়ে। তোমরা সবাই জানো যে সোনার তরী কবিতা হচ্ছে একটা রূপক কবিতা। রূপক কবিতা কেমন, মানে কবিতার বিষয়বস্তু হচ্ছে এক রকমের, আমি সেটা ব্যাখ্যা করতেছি অন্যটা কিছু দিয়ে। এটা যে কোনো একটা জিনিস ব্যাখ্যা করতে পারবো। যে লেখকের কথা যদি বলি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্যায়ে এসে এই সোনার তরী কবিতাটা রচনা করছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর যে জিনিসটা মূলত বোঝানোর চেষ্টা করছে যে তার জীবনের শেষ মুহূর্তে এসে সে যে কাজগুলো করছে সেই কাজগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকতে চায়। এখন এই যে সে যে কাজগুলো করছে সেই কাজগুলোকে সে তুলনা করছে ফসলের সাথে, তাকে তুলনা করছে কৃষকের সাথে, এবং পরবর্তী যে সময় বা মহাকাল সেই সময়টাকে তুলনা করছে অস্ট্রেলিয়ান মাঝির সাথে। এবং নদীর যে স্রোতগুলো আছে সেই স্রোতগুলোকে সে তুলনা করছে এক ধরনের ভয়ের সঙ্গে বা আতঙ্কের সাথে বা হতাশার সাথে। এখন এই কবিতার যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তু সংক্ষেপে যদি আমরা সংক্ষেপে কথা বলি, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্যায়ে এসে হিসাব নিকাশ করতেছিল যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তো আমি জীবনে আসলে কি কি করলাম, আমি কি কি কাজ করলাম, আমি কি কি সৃষ্টি করলাম, আমার কাজগুলো আসলে কেমন হলো, আমার কাজগুলো কি পরবর্তী প্রজন্মে এসে মানুষকে আসলে সেই জিনিসটা গ্রহণ করতে পারবে কিনা। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তিত ছিল। তো এই বিষয়গুলো যখন ভাবতেছিল, জাস্ট আমি আরো আরো ক্লিয়ার করে বলি, এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেছিল। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার ব্যাখ্যা দাঁড় করাতে পারি। প্রত্যেকটা মানুষ যদি জীবনের শেষ পর্যায়ে এসে কি কি কাজ করলে সেই জিনিসগুলো ভাবে, তাহলে কিন্তু এই কবিতার মতো করে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো আমরা রবীন্দ্রনাথ দিয়ে ব্যাখ্যা করি। তো রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্যায়ে সে ভাবতেছিল যে সে আসলে কি কি করছে, কি কি সৃষ্টি করছে। তার মৃত্যুর পরে এই যে তার যে সৃষ্টিগুলো আছে, তার নাটক, উপন্যাস, কবিতা, ছোট গল্প, এইগুলো কি মানুষ পড়বে, পড়লেও কি তারে মনে রাখবে, এই বিষয়টা নিয়ে তার ভিতরে এক ধরনের আতঙ্ক, ভয় কাজ করতেছিল। তো এইখানে লেখক সেইটাকে হচ্ছে লেগেন কবিতার মাধ্যমে তুলে ধরছে। তো লেখকের যে সৃষ্টিগুলো সেই সৃষ্টিগুলোকে লেখক ফসলের সঙ্গে তুলনা করছে, এবং এই যে ভয় পাচ্ছিল, হতাশায় কাজ করতেছিল, এটাকে সে নদীর স্রোতের সাথে তুলনা করছে। এবং তার যে বৃদ্ধ হয়ে গেছে, আর কিছুদিন বাঁচবে কি বাঁচবে না, এই জিনিসটাকে সে কি মেঘের সাথে তুলনা করছে। যেমন একটা ফসল কাটার পরে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হয়, সেই ফসলগুলো নষ্ট হয়ে যাইতে পারে। ঠিক তেমন বৃদ্ধ বয়সে যদি মৃত্যুবরণ করে, তাহলে কি হবে, তার পরবর্তীতে আর তার স্মৃতিগুলো কিন্তু থাকবে না বা তার অস্তিত্ব থাকবে না। এই কারণে এই ভয়টাকে আছে কিসের সঙ্গে, মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। যাই হোক, আমরা একবারে সংক্ষেপে যদি বলি, তাহলে দাঁড়াবে হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি কি কাজ করছিল, তার কাজগুলো তার মৃত্যুর পরে মানুষ মনে রাখবে কিনা সেই বিষয়টা নিয়ে তার ভিতরে যে ভয়টা কাজ করতেছিল সেই ভয়টাকে তুলনা করছে আমরা কিসের সঙ্গে, নদীর সঙ্গে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন এইগুলো নিয়ে ভাবতেছিল, তখন ভাবতেছিল যে পরবর্তী যে সময়টা সেই সময়টার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর অনুরোধ করছিল যে হে সময়, তুমি কি করো, আমার সৃষ্টিগুলোকে তোমার মাঝে ধারণ করো, পরবর্তী প্রজন্মের কাছে আমার সৃষ্টিগুলোকে পৌঁছে দেয়, পরবর্তী প্রজন্ম যেন আমার কবিতাগুলো পড়ে, পরবর্তী প্রজন্ম যেন আমার ছোট গল্পগুলো পড়ে, উপন্যাসগুলো পড়ে, নাটকগুলো পড়ে। এই বিষয়টা সে ধারণা করছিল। এটাকে আমরা গল্পের ভিতরে বা কবিতার ভিতরে এরকম ভাবে পাই যে একটা মাঝি নৌকা বেয়ে আসতেছে, নৌকার কাছে মাঝিরা ডাকে যে তুমি একটু কুলে আসো, কুলে এসে আমার ধানগুলো নিয়ে যাও, আমার ফসলগুলো নিয়ে যাও। তারপর তোমার যে জায়গায় মন চায় তুমি সেই জায়গায় যাও, সেইগুলো মানুষের কাছে বিলাই দিও। তো কবিতার ভিতরে কিন্তু এইভাবে ছিল। তার পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখতে পারি, তার পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর বলে সবকিছু তো তোমার আমি কি করলাম, উপরে দিয়ে দিলাম, এবার তুমি আমার একটু তোরা নাও, তোমার মাঝে আমাকে একটু করুণা করে নাও। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নিজে এবার বলে যে না, তুমি আমার কিভাবে নিবা, তোমার নৌকায় তো জায়গা নাই, তুমি তো আমার এই ফসলগুলো নিশ্চয়, ফসলগুলো নিয়ে তো তোমার তরি ভরে গেছে, নৌকা ভরে গেছে, তুমি মানে কিভাবে নিবা। তো এইখানে মেইন বিষয় যেটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর সময়ের কাছে প্রশ্ন করতেছে যে তুমি আমার এই বিষয়গুলোকে নিয়ে যাও, সময়কে বলছে তুমি আমার সৃষ্টিগুলোকে নিয়ে যাও। নেওয়ার পরে এখন যে বলতে গেছে আমারে নিয়ে যাও, কিন্তু বলছে কি তুমি সৃষ্টি নেওয়ার পরে তো আর জায়গায় থাকবে না, কারণ পরবর্তী পর্যন্ত অনেক লেখকের সৃষ্টি হবে, আমার থেকে ভালো ভালো কাজ অনেকেই করবে, তাদের মাঝে কি আমার স্থান পাবে, থাকবে, থাকবে না। তো সেই ক্ষেত্রে আমার সৃষ্টিগুলোকেই তুমি নিয়ে যাও, আমার লেখাগুলোর দিকে পরে পরবর্তী প্রজন্মতে, তাহলে সেই লেখাগুলোর মাধ্যমে কি থাকবো, আমি বেঁচে থাকবো। তো এই বিষয়টা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাতরী কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। পরবর্তীতে আমাদের যে কবিতাটা আছে, আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা, বিদ্রোহী কবিতা। এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সবার অলরেডি পড়া শেষ, তারপরও তোমরা জাস্ট পরীক্ষার আগের রাত্রে একবার রিভাইজ দেওয়ার জন্য বা পরীক্ষা দিতে যাওয়ার আগে এটাকে চালিয়ে রেখে খাইতে পারো, খাইতে খাইতে এই ভিডিওটা তোমরা শুনতে পারো বা দেখতে পারো। তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখন আলোচনা করব বিদ্রোহী কবিতা নিয়ে। দেখো বিদ্রোহী কবিতায় মূলত কাজী নজরুল ইসলাম দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করছে। কবিতায় নজরুল বোঝানোর চেষ্টা করছে যে ভালো কিছুর জন্য তিনি ভালো এবং খারাপ কিছুর জন্য তিনি কি ভয়ঙ্কর রকমের খারাপ। যেমন এইখানে তিনি বলছে, আমাদেরকে বলছে নজরুল আমাদের কি হচ্ছে বলতেছে যে তুমি নিজেকে বলো, মানে আমরা যারা পড়তেছি কবিতাটা তাদেরকে বলতে তুমি ভাবো যে তুমি একজন বীর, তুমি কারোর কাছে মাথা নত করবে না, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, তুমি নিজেকে এমন ভাবে ভাবো যে তুমি কোনো অন্যায়ের কাছে আপোষ করবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না। বড় বড় পাহাড়ও যদি আসে, পাহাড় সময় বিপদ যদি আসে, পাহাড় সময় ভয়ও যদি আসে, সেটা যদি অন্যায় হয় তো সেই অন্যায়ের সামনে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবা, তুমি মাথা নত করবে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বলতে বলছে। দেখো যত রকম অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধে তোমাকে নটরাজ হইতে বলতেছে, তোমাকে ধ্বংস হইতে বলছে, তোমাকে সাইক্লোন হইতে বলছে, তোমাকে টর্নেডো হইতে বলতেছে। যত ধরনের ধ্বংসযজ্ঞ কাজ আছে সবগুলোর নাম কিন্তু তিনি এই কবিতায় ব্যাখ্যা করছে। যতগুলো ভয়ঙ্কর জিনিস, ঝড় বলো, এই সে যা বলো সবকিছুর কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা আমাদের কাজী নজরুল ইসলাম এই বিদ্রোহী কবিতায় বলছে। মানে যত রকমের অন্যায় আছে, অবিচার আছে, অত্যাচার আছে, মিথ্যা আছে, সবকিছুর বিরুদ্ধে তিনি কি একদম অনিয়ম বলছে। কি এইখানে আমার মা হোক, বাপ হোক, ভাই হোক, ব্রাদার হোক, বন্ধু হোক, কেউ আমাকে কি করতে পারবে না, আটকাই রাখতে পারবে না। এই কবিতাতে একটা লাইন আছে, আমি দুলে যাই যত বন্ধন, বন্ধন বলতেছে কি আছে, যত আত্মীয়তার সম্পর্ক আছে, কোনো আত্মীয়তার সম্পর্ক তারা কি করতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে তারা দমায় রাখতে পারবে না। এইখানে তারা বলতে কারা, আমাদের, মানে আমাদেরকে এমন ভাবে হইতে বলতেছে, আমাদের এমন হইতে বলতেছে যে আমরা এমন ভাবে নিজেকে তৈরি করব যে কোনো অন্যায় আমাদের কি করতে পারবে না, দমায় রাখতে পারবে না। তাই সেটা যেমনই হোক, যেমন বন্ধু হোক, যেমন আত্মীয় হোক, যেরকম সম্পর্কই হোক, কোনো কিছু আমাদের আটকে রাখতে হবে না। পৃথিবীর যত আইন কানুন আছে, কোনো আইন কানুন দিয়ে আমাকে কি করতে পারবে না, অন্যায় কাজ করাতে পারবে না। আমাদের এমন ভাবে তৈরি হতে বলতেছে, আমাদের বলতেছে যে এমন ভাবে নিজেরা তৈরি করো যে তুমি কি করবা, একটা লোকালয় তৈরি করবা, মানে তুমি কি করবা, একটা সমাজ তৈরি করবা। আবার তুমি এমন ভাবে তৈরি করো যদি সেইটার ভিতরে অনিয়ম চলে আসে, তাহলে তুমি সেই সমাজটাকে কি করবা, ধ্বংস করে ফেলবা। কবিতা এই লাইনটাকে বোঝানো হচ্ছে, তুমি কি করবা, তুমি আসলে সৃষ্টি, তুমি ধ্বংস, এইভাবে বুঝাইছে। বলছে তুমি আবাসন, তুমি নিবাসন, মানে তুমি কি করবা, মানুষকে শান্তি দেবা, তুমি মানুষকে কি করবা, অশান্তি দেবা। যখন মানুষের ভালোর জন্য মানুষকে শান্তি দেবা, মানুষের সুবিধা যখন অশান্তি, মানে এই চলে আসবে, মানে কি বলে এটাকে, অন্যায় অনিয়ম চলে আসবে, তখন কি করতে হবে, সেই জিনিসটাকে তুমি কি করবা, ধ্বংস করে দিবা। মানে এই ব্যাপারগুলো আমাদের বুঝাইছে। এখানে আমাদের আরো কয়েকজনের নাম বলা হয়েছে, বলা হয়েছে আমাদের শিবের নাম কয়েকবার উল্লেখ আছে। তো এখানে শিবের যে গুণগুলো আছে, শিবের বিভিন্ন গুণ আছে। হিন্দু ধর্মের মতে, হিন্দু ধর্মে যারা আছে তারা সবাই জানো যে শিবের অনেকগুলো গুণ আছে। তো শিব কখনো সৃষ্টি করে মানে ধ্বংস করে, কখনো সৃষ্টি করে, কখনো ভালোবেসে কাছে টেনে নেয়, এরকম বিভিন্ন জিনিস আছে। তো বলছে কি যে ভালো জিনিসটাকে আমরা ভালোবেসে কাছে টেনে নেবো, আবার খারাপ জিনিসটাকে কি করবো, আমি কি করবো, ধ্বংস করে ফেলবো। মানে একদিক দিয়ে আমি কি হবো, আমি ভালো মানুষ হবো, আর একদিক দিয়ে আমি ভয়ঙ্কর রকমের একজন মানুষ হবে। ভালোর জন্য আমি ভালো হইতে হবে, আর খারাপের জন্য কি হইতে হবে, ভয়ঙ্কর রকমের খারাপ হইতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের কি বিদ্রোহী কবিতার মাধ্যমে কবি আমাদের বোঝানোর চেষ্টা করছে। তারপরে যে কবিতাটা আছে আমাদের প্রতিদান কবিতা, এই কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। এইখানের কবিতাটাই কবি বলতে চাচ্ছে যে আমার ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর। ঠিক আছে, এইখানে এই টাইপের জিনিসটার দ্বারা বোঝানো হচ্ছে। এই কবিতাটা যদি সংক্ষেপে যদি বলি এক কথায়, যে আমার যে ক্ষতি করতেছে আমি তার ভালো চাচ্ছি, আমার যে ক্ষতি করতেছে আমি তার ভালো চাচ্ছি। এই কবিতাটার হচ্ছে মূল বিষয়বস্তু হচ্ছে এরকমের যে মানুষের ভালোর জন্য করতে হবে। মানুষ আমার যতই খারাপ থাক, মানুষ যতই আমার ক্ষতি করুক, তারপর আমরা কি করব, আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করব, মানুষের ভালোর জন্য কাজ করব। মানুষ কি করলো আমার জন্য সেই দিকে আমার তাকান যাবে না, সে যে মানুষ তার জন্য ভালো কিছু করতে হবে। আমার যে এটা দায়িত্ব, এই দায়িত্বটা আমার পালন করার মূল বিষয়বস্তু হচ্ছে কি এই প্রতিদান কবিতায় বলা হয়েছে। এই কবিতার লাইনগুলো খুবই সহজ সরল স্বাভাবিক ভাষায় লেখা, তোমরা এটা সবাই পড়ছো, সবাই বুঝতে পারছো আমি আশা করি। এখন দেখো তারপর আমাদের এই যে আরেকটা কবিতা আছে, তাহারাই পরে মনে কবিতা। এই কবিতাটা বেশ ইন্টারেস্টিং একটা কবিতা, এবং এই কবিতার বিষয়বস্তুগুলো একটু ভিন্ন হয়ে তোমাদের বুঝতে হবে। দেখো এই কবিতায় আমাদের পরীক্ষায় আসবে একরকমের, পরীক্ষায় আসলে আমরা শীতের জায়গায় শীতের লাগবো, বসন্তের জায়গায় বসন্তের লাগবো। বাট এই কবিতাটা যে উদ্দেশ্যে লেখছিল, সুফিয়া কামালের দুইটা বিয়ে ছিল। প্রথম হাজবেন্ড যখন মারা যায়, প্রথম হাজবেন্ডের স্মৃতি তখন সে ভুলতে পারতেছিল না, তখন তার লাইফে আর একজন মানুষের আগমন ঘটে। সেই মানুষটা হচ্ছে এখানে কবির ভক্ত। তো সেই মানুষটা এসে কি করে, সুফিয়া কামালকে বিয়ের প্রস্তাব দেয়, তার মন ভোলানোর চেষ্টা করে, কিন্তু সুফিয়া কামাল সেই পিছনের হাজবেন্ডের স্মৃতি কিন্তু ভুলতে পারতেছিল না। তো সেই ব্যাপারগুলো নিয়ে সে স্মৃতি বিজড়িত ছিল। তখন ওই দ্বিতীয় মানুষটা তারে বারবার বলছিল যে তুমি কেন আমার দিকে খেয়াল করছো না, তুমি কেন আমাকে গ্রহণ করছো না, এরকম বেশ একটা বিষয় বলে। তো দুজনের ভিতরে যে কথোপকথন, সেই কথোপকথন নিয়ে আমাদের কি তাহারাই পরে মনে কবিতাটা মূলত লেখা হয়। তো এইখানে বসন্ত মনে হচ্ছে কি নতুন প্রেমের আগমন, বসন্ত মনে হচ্ছে কি এই কবিতায় আমাদের নতুন প্রেমের আগমন। এই জিনিসটা যদিও আমরা এইখানে ব্যাখ্যার ভিতরে নতুন প্রেমের আগমনটা দেবো না, বসন্তকে আমরা বসন্ত হিসেবে রাখবো, কবিতার বোঝার জন্য তোমাদের বলতেছি। এবং শীতকে আমরা রাখবো সেকেন্ড যে রুক্ষতার প্রতীক হিসেবে রাখবো, বা তার যে হাজবেন্ড মারা যায় সেই হাজবেন্ডের যে স্মৃতি আছে, অর্থাৎ দুঃখের স্মৃতি আছে, সেই হিসেবে আমরা কি শীতকে এখানে উপস্থাপন করছিল আমাদের কবি। তো এখানে কবিতাটাই মূলত যে জিনিসটা বোঝানো হয়েছে যে
বসন্ত চলে আসছে কিন্তু কবি সেই জিনিসটাকে কি করছে না, দেখতেছে না, সেই জিনিসটাকে অবহেলা করতেছে। বসন্ত চলে আসছে সেই জিনিসটাকে কবি দেখতেছে না, অবহেলা করতেছে, অবজ্ঞা চোখে দেখছে। কবির একজন ভক্ত সে বলছে, কবি বসন্ত চলে আসছে, তুমি কেন বসন্তকে বরণ করছো না, বসন্ত কেন দেখতেছো না? তো এখানে পরবর্তীতে কবি আবার বলতেছে যে বসন্ত যদি আসবে, বসন্তের যে বৈশিষ্ট্যগুলো আছে, দক্ষিণ থেকে বাতাস আসবে, বাতাবি লেবুর ফুল ফুটবে, তো এরকম যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তো আমি পাচ্ছি না, এরকম কিছু কি হয়েছে? তো পরবর্তীতে কবির ভক্ত আবার বলতেছে যে হ্যাঁ সেইগুলো তো হয়েছে, কিন্তু হইলে কি হবে, তুমি তো সেইগুলোর দিকে খেয়াল করতেছো না। পরবর্তীতে কবি আবার বলে যে খেয়াল করবো আমি কিভাবে, আমার মন তো পড়ে যে শীতে, সেই শীতের সময় যে আমার শূন্য করে দিয়ে চলে গেল, শীতের মাঘের সন্ন্যাসী চলে গেল, তো আমি সেই স্মৃতি তো ভুলতে পারছি না। তো এইখানটাই যে মেইন জিনিসটা, যে কবির ভক্ত সে কবিরা চেষ্টা করছে যে তারে পটানোর, তার দুঃখগুলো ভুলানোর, তারে ভুলাই ভুলাই কি করতে চাচ্ছে, তাকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছে। কিন্তু কবির মনে পড়তেছে কি এই যে জিনিসটা, এটা হচ্ছে দেখেন যে কবি যে বলছিল যে আমাদের বসন্ত চলে আসছে, তুমি কেন বসন্তকে গ্রহণ করছো না, মানে কবির ভক্ত তাকে কি করছে, নতুন করে প্রেমের প্রস্তাব দিচ্ছে, কিন্তু সেই প্রেমের প্রস্তাবটাকে সে কেন গ্রহণ করছে না? কবি বলছে কই কই প্রেম প্রেম চলে আসছে, প্রেম তো আমি দেখতেছি না, মানে কই বসন্ত আসছে, বসন্ত আমি দেখতেছি না। বসন্ত যদি হবে তাহলে বসন্তের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো কই? মানে মানুষ যখন প্রেমে পড়ে, প্রেম বলতে মানুষের ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করে, অদ্ভুত শান্তি কাজ করে, সেই শান্তিগুলো কই, সেই ভালো লাগাগুলো কই? সেইগুলো তো আমি দেখতেছি না, তাইলে তুমি কিভাবে বলতেছো যে বসন্ত চলে আসছে, মানে প্রেম চলে আসছে? তো কবির ভক্ত বলতেছে যে প্রেমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো তোমার ভিতরে আসছে, কিন্তু তুমি কি সেইগুলো দেখছো? তুমি তো হেলাই সেগুলোরে হারাই ফেলছো, মানে বসন্ত তো আসছে, তুমি কি দেখছো সেইগুলোরে? সেগুলো তুমি কি করছো, হেলাই হারাই ফেলতেছো। ঠিক আছে, তুমি দেখতেছো না, দেখেও না দেখার ভান করতেছো, এই টাইপের কিছু কথাবার্তা আমাদের কবিতার ভিতরে বলা হয়েছে। ওকে, তার পরবর্তীতে কবি বলছে যে আমি কিভাবে মনে রাখবো, আমার সমস্ত স্মৃতি তো মনে রয়েছে কোথায়, ওই আমার প্রথম হাজবেন্ডের ক্ষেত্রে, মানে তার হাজবেন্ড মারা গেছিল সেই জিনিসটাকেই বলা হয়েছে, রিক্ত হস্তে দিগন্তের পথে গিয়েছে চলে, তাহারই পরে মনে, এই লাইনটাকে বলা হয়েছে, মানে তার সমস্ত স্মৃতি কিন্তু এখনো তার প্রথম হাজবেন্ডকে নিয়েই রয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি এই কবিতায় ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা এখানে কবিতায় যখন আসবে তখন আমরা বলবো কি, কবির মনে থাকে সবসময় কি শীত থাকে, কিন্তু এই কারণে সে বসন্ত আসলেও বসন্তকে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। বসন্তের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তার চোখে পড়েও পড়ে না, কারণ তার কাছে কি ছিল, তার কাছে সবসময় শীতের যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলোই কি করতেছিল, সে ধারণ করতেছিল। এইটা হচ্ছে আমাদের কবিতা, আমরা পরীক্ষা আসলে এভাবে লাগবো, বাট কবিতার মূল বিষয়বস্তু আমি তোমাদের এই যে একটু আগেই শুনিয়ে দিলাম। ওকে, নেক্সট আমাদের যে কবিতাটা আছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু শতভাগ, এখানে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু শতভাগ সম্ভাবনা আছে প্রশ্ন আসার। তো 18 বছর বয়স কবিতায় কবি মূলত কি বোঝানোর চেষ্টা করছে, 18 বছর বয়স কবিতায় কবি 18 বছর বয়সের ভালো দিকটাকে তুলে ধরছে, খারাপ দিকটাকে তুলে ধরছে। এই 18 বছর বয়সে মানুষের রক্ত কেমন থাকে, মানুষের রক্ত থাকে একটু তোলা তেজি টাইপের, মানে এদেরকে দমন করা যায় না, এরা যেটা ভালো মনে করবে সেটা করেই ছাড়বে। যে কোনো একটা ভালো কাজের জন্য এরা কি করবে, খুব প্রচন্ড স্পিডে এগোবে, মানে এখানে বলা হয়েছে ঝড়ের বেগে স্টিমারের বেগে চলে। ঠিক আছে, তারা দুর্বার, যে কোনো বাধা বিপত্তি তারা মানে না। তো এখানে আমরা সহজে যদি বলি, এইখানটায় কবি বোঝানোর চেষ্টা করছে 18 বছর বয়সটাই মানুষের ভিতরে থাকে প্রচন্ড রকমের সাহস, এই বয়সে মানুষ কোনো কিছুটা ভয় পায় না, এই বয়সটায় মানুষ নতুন নতুন কাজ করার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। ঠিক আছে, এবং কাজ করতে গিয়ে কি তারা কোনো সময় পিছপা হয় না, যত রকমের বাধা আসুক, যত রকমের বিপত্তি আসুক, যত রকমের মানুষ কথা শুনুক, কটু কথা শুনুক, সবকিছু অতিক্রম করে তারা কি করে, সেই কাজগুলো করে। এই 18 বছর বয়সে মানুষ দেশের জন্য ভালো কাজ করে, জাতির জন্য ভালো কাজ করে, সবকিছুর জন্য তারা কি করে, ভালো কিছু করে। এই 18 বছর বয়সে মানুষ যুদ্ধ হইলে যুদ্ধে যায়, এই 18 বছর বয়সে মানে সৈনিক হয়, যত ডিফেন্সের চাকরি আছে সব ডিফেন্সের চাকরি কিন্তু এই 18 বছর বা 19 বছর এই টাইপের একটা বয়সেই কিন্তু সবাই অংশগ্রহণ করে বা জয়েন করে। তো এই যে ব্যাপারগুলো আছে এই সবকিছু কিসের সময় আমাদের 18 বছর বয়স হয়, তোমার কোনো জায়গায় একটা দুর্যোগ হবে, সেই দুর্যোগে সব থেকে আগে থাকবে কার, 18 বছর বয়সের লোকজন থাকবে, পোলাপান থাকবে। তো তোমার কোনো একটা জায়গায় স্বেচ্ছাসেবক লাগবে, সেইখানে 18 বছর বয়সে পোলাপান সব থেকে বেশি থাকে, কারণ এই বয়সটায় মানুষের আগ্রহ থাকে প্রচন্ড রকমের। এবং এই বয়সটায় মানুষ যে কাজটা করে, এই বয়সটায় মানুষ বিভিন্ন ভালো কাজ করতে চায়, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চায়, অর্থাৎ উদ্যোক্তা হইতে চায়, কেউ ব্যবসা করতে চায়, চাকরি করতে চায়। তো এই যে মনে করো মানুষ একটা জিনিস যখন করতে যায়, এই যে করতে চাওয়ার যে প্রচন্ড ইচ্ছা, এই ইচ্ছাগুলো থাকে কোন সময়, 18 বছর বয়সে থাকে। এবং এই 18 বছর বয়সে একটা খারাপ দিক আছে, যেমন কি আছে দেখো, এখানে বলা হয়েছে এ বয়স কাপে বেদনায় ধরছে, এরকম বেশ কয়েকটা বিষয় আছে, আমরা কবিতা লাইনগুলো বলবো না, জাস্ট সংক্ষেপে আলোচনা করি। তো এখানে আরো বেশ কয়েকটা জিনিস বলা হয়েছে যে খারাপ দিকগুলো কি হচ্ছে, এই 18 বছর বয়সে মানুষ যখন একটা কাজ করতে যায়, মনে করো তুমি এখন একটা ব্যবসা করতে চাচ্ছ, তোমার তো কম বয়স, এখন তোমার সবাই বলবে এই এই বয়সে ব্যবসা করার কি দরকার, এই সেই বিভিন্ন ধরনের কি বলবে, খারাপ কথা বলবে। যেমন আমরা মানে এমন কিছু কথা বলবে যে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, তোমাকে ডিমোটিভেটেড করার জন্য অনেক রকমের কথা বলবে। এই বয়সটা এই জিনিসগুলো হবে, তারপরে তুমি কি করবে, তারপরে কি করে এই 18 বছর বয়সের মানুষ সেই কাজটা কিন্তু তারপরেও করে, এবং করতে গিয়ে যখন সে কি হয়, সে ব্যর্থতায় পর্যবসিত হয়, অর্থাৎ ব্যর্থ হয়ে যায়। সে একটা সিদ্ধান্ত নিল, সে চাইলো যে একটা রেস্টুরেন্ট দেবে, সবার বিরুদ্ধে গিয়ে রেস্টুরেন্ট দিল, কারণ 18 বছর বয়স,
সে চাইলেই করবে, কারণ কে দেশকে কে দমা রাখতে পারবে না, যেমনই হোক সে করবে। তো তুমি একটা রেস্টুরেন্ট দিলে, সবাই বলছিল যে দিয়ে না, এই হবে সেই হবে, কিন্তু তুমি করলে, সফল হয়ে গেলে তো ভালো ভালো কথা, কিন্তু যদি ব্যর্থ হয়ে যাও তাহলে তোমার কি হবে, আরো বেশি বেশি কি করতে হবে, যন্ত্রণা দেবে। এই কথা বলবে, তোমার মা একটা বলবে, তোমার বাবা একটা বলবে, তোমার আশেপাশের লোকজন বলবে, ফ্যামিলি একটা বলবে, একটার পর একটা বলতে থাকবে, যার কারণে কি হবে, তোমার লাইফে পর্যায়ক্রমে ব্যর্থতা কিন্তু আসতে থাকবে, একের পর এক আসতে থাকবে, কোনো বিশ্রাম নেবে না, অবিশ্রান্ত কি আসবে তোমার লাইফে, কিন্তু একটা একটা সমস্যা লেগেই থাকবে। এই বিষয়গুলো বলছে, 18 বছর বয়সে ব্যাপারগুলো আমাদের থাকবে। এবং কি হবে, এই যে হতাশা থেকে দূর হইতে গিয়ে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। তারপরে এই নেশাগ্রস্ত হয়ে কিন্তু মানুষ নিজের লাইফটাকেই কিন্তু ধ্বংস করে দেয়, কেউ কেউ ভুল পদক্ষেপের সিদ্ধান্তও কিন্তু নিয়ে থাকে। তো 18 বছর বয়সে কিন্তু এই যে একটা খারাপ দিকও আছে, এই ব্যাপারগুলো আমাদের কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে, অর্থাৎ ভালো দিকে বুঝাইছে, খারাপ দিকে বুঝাইছে, এবং লাস্টের দিকে সে কবি বলছে যে এই খারাপ দিকটা থাকলেও এই খারাপ দিকটা থেকে আমাদের পজিটিভ দিকটা বেশি। এই 18 বছর বয়সটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য মঙ্গল করে। এই কারণে কবি চাচ্ছে কি যে 18 বছর বয়সটা বারবার ফিরে আসুক। 18 বছর বয়স মানে এই 18 বছর বয়সে ভালো দিকগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতরে চিরজীবন বেঁচে থাকুক। ওকে, পরবর্তীতে কবিতাটা আছে শামসুর রহমানের লেখা, ফেব্রুয়ারি 1969। এই কবিতার যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু তোমাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করবো। দেখো, এই কবিতাটা 1969 সালের একটা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রচনা করা হয়েছিল। গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান তো বোঝো, গণ অভ্যুত্থান কি, যখন কোনো একটা আন্দোলনে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করে তখন সেই জিনিসটাকে বলা হয় গণ অভ্যুত্থান। তো 1969 সালে আমাদের পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানটাই লেখক, গণঅভ্যুত্থানটা কেন হয়েছিল বা গণঅভ্যুত্থানটা যে সাহসটা কিভাবে পাইছিল সেই জিনিসটাকে লেখক কল্পনা করতেছিল। তো তার কাছে মনে হচ্ছিল যে 52-র যে আন্দোলনটা হয়েছিল, ভাষা আন্দোলনটা হয়েছিল, সেই ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে সবাই এই আন্দোলনটাই আসছে। যদি ভাষা আন্দোলনে যদি আমরা সফল না হইতাম, 52-র আন্দোলনে যদি আমরা সফল না হইতাম, তাহলে আজকের এই আন্দোলনটাই আমরা সাহস পেতাম না। সেই জিনিসটাকে কেন্দ্র করে মূলত কবির আমাদের এই যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা লেখা হয়েছে। তো 1969 সালে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, অর্থাৎ যে আন্দোলনটা হয়েছিল সরকারের বিরুদ্ধে, সবাই যখন একসাথে অংশগ্রহণ করছিল, তখন যে সময়টা ছিল, যে ঋতুটা ছিল 52 সালে, সেই 52 সালে যখন ভাষা আন্দোলন হয় তখনও সেম ঋতু ছিল। 52 সালে যেমন গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটছিল, যে ঋতুতে যখন আন্দোলন হয় তখন গাছে গাছে কি ছিল, কৃষ্ণচূড়া ফুল ছিল। এই যে 69-এর যে গণ অভ্যুত্থানটা, ঠিক সেই সময়টাও কি ছিল, গাছে গাছে কৃষ্ণচূড়া ফুল ছিল। তো সবকিছু মিলে লেখকের কাছে মনে হচ্ছিল যে এটা 1969 না, এটা হচ্ছে কোন সময়, এটা 52 সালের একটা ভাষা আন্দোলন। কারণ কি, 52 সালে ভাষা আন্দোলনে সবাই কি হচ্ছে, সব শ্রেণীর লোকজন অংশগ্রহণ করছিল, বিশেষ করে ছাত্ররা, ছাত্রদের পাশাপাশি আরো কয়েক শ্রেণীর লোক কিন্তু এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিল। তো এইখানেও কি করছে, 1969 এসে সবাই কি করছে, অংশগ্রহণ করছে, এবং এই অনুপ্রেরণাটা পাইছে কোথা থেকে, ভাষা আন্দোলনের থেকেই কিন্তু, বা 52 আন্দোলন থেকেই কিন্তু পাইছে। এবং ওইখানটার পরিবেশ, এইখানটার পরিবেশ, অর্থাৎ ঋতুগত বৈশিষ্ট্যগুলো কিন্তু মিল ছিল। এবং এই বিষয়গুলোর থেকেই কিন্তু মূলত আমাদের এই 1969 সালে কবিতাটা রচনা করা হয়েছে। এবং 1970 সালে যে লোকগুলো আন্দোলন করতে আসলো, তো এত বেশি অনুপ্রাণিত হয়েছে যে লেখক কল্পনা করছিল এই লোকগুলোর ভিতরে সালাম বরকত রয়েছে, তারা শূন্য ফিলাক তুলছে, কে মুখ থেকে উচ্চারণ করছে রাষ্ট্রভাষা বাংলাতে যেরকম উচ্চারণ করছিল, ঠিক এখন তাদের দাবিগুলো ঠিক সেইভাবে কি করছে, উচ্চারণ করতেছে। অর্থাৎ এই যে 52 সালের যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনাটা কি হচ্ছে, পুনরায় আবার ঘটতেছে কত সালে, 1969 সালে। শুধু প্রেক্ষাপটটা ভিন্ন, তখন ছিল ভাষার জন্য আন্দোলন, এখন হচ্ছে তাদের অন্য বিষয় নিয়ে আন্দোলন। এই বিষয়গুলো হচ্ছে মূলত কি 1969 সালে বোঝানো হয়েছে। অর্থাৎ স্মৃতি বিজয় একটা স্মৃতিকে মনে করছে, 52 স্মৃতিকে মনে করছে কোথায় এসে, 1969 এসে, ফেব্রুয়ারি 1969। অর্থাৎ 52 ফেব্রুয়ারিকে মনে করছে কখন এসে, 69-এর ফেব্রুয়ারি মাসে এসে মনে করতেছে। কারণ কি, ওই তখনকার ঘটনাটাই কেমন যেন মনে হচ্ছে এখন আবার করছে, কারণ এরা কি করছে, আন্দোলন করছে। একদম সেই বিষয়গুলোকে তোমরা জাস্ট ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। এখন দেখো, এখানে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা আবু জাফর উবাইদুল্লাহ লেখা, আমি কিংবদন্তির কথা বলছি। এটা তোমাদের সিলেবাসের শেষ কবিতা। এই কবিতা নিয়ে সংক্ষেপে একটু আমরা আলোচনা করবো। এইখানটাই বলা হয়েছে যে দেখো, এই কবিতায় আমাদের পূর্বপুরুষদের কথা বলছে। এই পূর্বপুরুষদের কথা বলছে, যারা কি ছিল, কৃতদাস ছিল, যারা কৃষক ছিল, যারা জঙ্গলে বসবাস করত, যারা গুহায় বসবাস করত, জঙ্গলে হিংস্র পশু পাখির সাথে বসবাস করতো। এখন দেখে যে কথাগুলো বললাম, যারা কৃতদাস ছিল তারা কি করতো, অন্যের সেবা করতো। যারা কৃষক ছিল তারা কি কষ্ট করে, তারা কি করতো, ফসল ফলাতো। যারা গুহায় বসবাস করতো তারা কি করতো, ফসল সংগ্রহ মানে খাবার সংগ্রহ করার জন্য জঙ্গল দিয়ে ঘুরে বেড়াতো। যারা জঙ্গলে বসবাস করতো তারা বিভিন্ন হিংস্র পশুর সঙ্গে তাদের বসবাস করতো, অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধ করে বাঁচতো। অর্থাৎ সবাই কিন্তু সংগ্রাম করে, পরিশ্রম করে, কষ্ট করে কিন্তু ধীরে 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 আমাদের বর্তমানে এই সময়ে কিন্তু তারা আসছে। তো এই বিষয়গুলো অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের বলতে এদেরকে কিন্তু আমাদের এই কবিতায় বোঝানো হচ্ছে। এখন এদের কথা কেন বলতেছে, এদের কথা এই কারণে বলতেছে যে তারা যেমন সাহসী ছিল, তারা যেমন প্রতিবাদী ছিল, তারা যেমন বীরের মতো বাঁচত, তারা যেমন পরিশ্রম করে বাঁচত, তারা যেমন ফসল ফলায় বাঁচত, তারা যেমন প্রতিবাদ করত, তারা যেমন বিভিন্ন জিনিস নিয়ে যুদ্ধ করত, সংগ্রাম করত, প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকতো, আমাদেরকে কি হইতে বলছে, আমাদেরকে সেরকম একটা
শিক্ষা এখান থেকে নিতে বলছে, আমাদেরকে সেরকম হইতে বলছে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের মতো আমাদের কি হইতে বলছে মূলত এই কবিতায়। এই কবিতায় বেশ কয়েকটা জায়গায় আমরা কবিতার উল্লেখ পাবা, যে যে কবিতা শুনতে পারে না সে এইটা করতে পারে না, যে কবিতা শুনতে পারে না সে ওইটা করতে পারে না। তো এইখানে কবিতাটা হচ্ছে আমাদের কি, কোনো জায়গায় দেশপ্রেম, কোনো জায়গায় কৃষিকাজ, কোনো জায়গায় প্রতিবাদ, কোনো জায়গায় ভালোবাসা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি কবিতা। মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পূর্বপুরুষরা যে বসবাস করতো, তারা দেখো একটা সময় কৃতদাস ছিল, কিন্তু কৃতদাস থাকলেও কি হয়েছে, পরবর্তী তারা কিন্তু বুঝতে পারছে না আমাদের কৃতদাস থাকা যাবে না, আমাদের কি করতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদের যে ন্যায্য অধিকার আছে আমাদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলতে হবে। তো এইটাকে বলা হচ্ছে মুখে উচ্চারিত প্রতিটি সত্য কথাই হচ্ছে একটা কবিতা। তো এই প্রতিবাদটা আমাদের করতে হবে, প্রতিবাদ করার মতো সাহস আমাদের থাকতে হবে। পূর্বপুরুষরা জঙ্গলে বসবাস করতো, তাদের কি প্রচন্ড রকমের সাহস ছিল, তো আমাদের সেরকম সাহসী হইতে হবে। তারা কি করতো, বিভিন্ন সাপড়দের সাথে অর্থাৎ হিংস্র পশুদের সঙ্গে কি করতো, লড়াই করে বেঁচে থাকতো। তো আমাদেরকে কি করতে হবে, লড়াই করে বেঁচে থাকতে হবে। তারা কি করতো, প্রতিবাদ করতো, আমাদের দেশের বিরুদ্ধে যে শত্রুরা আসবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কবিতায় মেনলি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে একটা জিনিস বলা হয়েছে, ভালোবাসা দিলে মা মরে যায়। অর্থাৎ তুমি যখন মনে করো তোমার দেশে এখন একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, তোমার মা যদি, আপন মা যদি তোমার কি করে, যে না তোর এই ঝামেলা মিটাইতে যাওয়া লাগবে না, তুই কি কর, শুয়ে থাক, বসে থাক, ঘরে বসে থাক, তাইলে কি হবে, তোমার দেশ মা কিন্তু তখন আর বাঁচবে না। তো এইখানে তাই আমরা সেভাবে বুঝতে পারি, যদি আমরা নিজের জীবনকে ভালোবাসি, নিজের জীবনকে ভালোবেসে যদি আমরা সেই প্রতিবাদটা না করি, আমাদের ন্যায্য অধিকারটার জন্য আমরা কথা না বলি, তাইলে আমরা কি হবো, আমরা দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবো, অর্থাৎ আমরা কি হবো, পরাজিত হবো। অর্থাৎ আমাদের দেশ মা কিন্তু তখন আর থাকবে না। দেশ মা না থাকলে আমার নিজের মাও থাকবে না, আপন লোকজন থাকবে না, এমনকি আমরা নিজেরাও থাকবো না। এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমাদের এই কবিতায় বোঝানো হয়েছে। মেইন বিষয় হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যেমন ছিল, পরিশ্রমী ছিল, সাহসী ছিল, প্রতিবাদী ছিল, আমাদেরকে কেমন হইতে হবে, সেরকম হইতে হবে, প্রতিবাদী হইতে হবে, সাহসী হইতে হবে। এই বিষয়গুলো আমাদের কি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই কিংবদন্তির কথা বলছে, অনেক বড় একটা কবিতা। তো কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের কি এমন। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিবা। পরীক্ষা কেমন হয় সেই বিষয়টা আমাদের পরবর্তী ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানিয়ে দিবা।